আসসালামু আলাইকুম। ওয়েলকাম মিডনাইট হান্টিং। আজকে আমরা যে গল্পটি নিয়ে শুরু করব, সেটা মূলত লিখেছেন শিহাব হোসেন। আজকের গল্পটির মূল বিষয় হচ্ছে মৃত দ্বীপের বিভীষিকা। প্রথমেই গল্পটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে বলতে চাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, এবং আপনাদের কোনো গল্প থাকলে সেটা কমেন্ট সেকশনে বা আমাদের মেলে দয়া করে সেন্ড করবেন, যেন আমরা সেটা উপস্থাপন করতে পারি। সো দেরি না করে আমরা শুরু করি। হাসপাতালের ফার্মালজিস্ট শেষ করে সাগর তন্ময়কে নিয়ে তার বর্তমান বাসার দিকে রওনা হল। পুরো রাস্তায় দুটো ভাইয়ের মাঝে তেমন কোনো কথা হলো না। তন্ময়ের মাথার ভিতরে তখনও ভার হয়ে আছে বাবা মায়ের মৃত্যু, আর তিয়াশা আর অন্যের হয়ে যাওয়ার ধাক্কা সে এখনো সামলে উঠতে পারেনি। সাগরের গাড়ি একটা ছিমছাম আবাসিক এলাকায় এসে থামল। দোতলার একটি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সাগর কলিং বেল বাজালো। একটু পর দরজা খুলে গেল, কিন্তু দরজা খুলতেই সামনে যাকে দাঁড়ানো দেখলো তাকে দেখে তন্ময় রীতিমতো চমকে উঠল। বিস্ময়ের দৃষ্টিতে অবলোকন করতে থাকলো, বা তার দিকে তাকিয়ে দেখলো মেয়েটি তিয়াশার ছোট বোন তনু। আঁকশিমুখ বিষয়। তন্ময় কিছুটা না বুঝে প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, তনু এখানে কি করে? তনু প্রথম প্রায় ভ্যাবাচেকা খেয়ে গেছে যে হঠাৎ করে তন্ময় কিভাবে। তনু প্রথম উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে থাকা রুক্ষ চেহারায় মানুষটাকে চিনতে পারল না। সে ভুরু কুঁচকে সাগরের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল লোকটাকে। তন্ময় আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। সে অস্ফুট স্বরে বলে উঠল, তনু, তুই এখানে? মানে তুই সাগরের বাসায় কি করিস? গলার স্বরটা কানে যেতেই তনুর পুরো শরীর যেন বিদ্যুৎ স্পর্শের মতো কেঁপে উঠল। এই গলার স্বর তো ভীষণ পরিচিত। তার চোখ দুটো বিস্ময়ী ছানা বড়া হয়ে গেল। চোখের দৃষ্টি স্থির হয়ে আটকে রইল তন্ময়ের মুখের উপর। অবিশ্বাসে তার গলা দিয়ে স্বর ফুটল না। সাগর দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেতরে চল ভাইয়া, আমি সব বলবো। তনুর চোখে ততক্ষণে জল এসে গেছে। সে কাঁদো কাঁদো গলায় প্রায় চিৎকার করে উঠল, তন্ময় ভাইয়া, ভাইয়া তুমি? এটা কি সত্যি? এতদিন এতদিন তুমি কোথায় ছিলে? বলতে বলতে তনু কান্নায় ভেঙে পড়ল। সাগর তনুর কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, তনু, কান্না থামাও। ভাইয়া মাত্র হাসপাতাল থেকে এসেছে, শরীর খুবই দুর্বল। তুমি আগে ভাইয়ার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, আমি সব বলছি তোমাকে। তনু চোখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে দৌড় দিল। সাগর তন্ময়ের হাত ধরে ড্রয়িং রুমের ছোপায় বসালো। তন্ময় চারিদিকে তাকাচ্ছে ছিমছাম গোছানো একটি সংসার, কিন্তু তনুর এখানে থাকার সমীকরণটা সে এখনো মেলাতে পারল না। তন্ময় অস্থির হয়ে বলল, এবার বলবি কি হয়েছে এসব? তিয়াশার বিয়ের পর তোদের সাথে আর কোনো যোগাযোগ নেই, আর তনু বা তোর সাথে এ বাড়িতে কেন, কি করে? সাগর মাথা নিচু করে বলল, তিয়াশা ভাবির বিয়ের পর থেকে ওনার আর কোনো খোঁজ নেই ভাইয়া। ওনারা কোথায় থাকে, কেমন আছে, কিছুই আমার জানি না। সাগর প্রথম থেকে তিয়াশাকে ভাবি বলে ডাকত। ঠিক তখনই তনু খাবারের ট্রে হাতে ড্রয়িং রুমে এলো। টেবিলে প্লেট রাখতে রাখতে সে ভারী গলায় বলল, আমার না প্রথম থেকেই ওই রাজীব লোকটাকে সুবিধার মনে হয় ভাইয়া। কেমন যেন একটা অদ্ভুত রহস্যময় স্বভাবের ছিল। বিয়ের পর আপুকে নিয়ে সে কোথায় উঠল তার কোনো সঠিক ঠিকানা কাউকে দিল না। হঠাৎ একদিন সে আপুকে নিয়ে একেবারে উধাও হয়ে গেল। বাবা মা পাগলের মতো চারিদিকে খোঁজ করছেন, পুলিশের কাছে গেছেন,
কত জায়গায় ঘুরেছেন, কিন্তু অপূর্বা, রাজীব, কারো কোনো খোঁজ নাই। তনু অনুর গলাটা ধরে আসলো। সে একটু থেমে থেমে চোখের জল মুছছে আর বলতে শুরু করলো। মেয়ের শোকে বাবা মা এমনিতেই ভেঙে পড়েছিলেন। একদিক কার যেন ফোন পেয়ে আপকে খুঁজতে একটা অচেনা জায়গায় গিয়েছিল ওনারা, কিন্তু সেখানে থেকে ওনারা জ্যান্ত ফেরেনি। পরের দিন পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। কিংবা কারা তাদেরকে মেরে ফেলেছে তার কোনো কুল কিনারা আজ পর্যন্ত হয়নি। তনুর কথা শুনে তন্ময় মনে হলো তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সে হতভম্ব হয়ে গেল। পুরো শরীর হিম হয়ে গেল তার। তার মানে তিয়াশার কোনো খোঁজ নেই, আর তিয়াশার বাবা মার লাশ হয়ে ফিরেছে। এটা আসলেই একটি অন্যরকম চিন্তা মাথায় ঢুকালো তন্ময়। তন্ময় মনে হাজার প্রশ্নের ভিড় করতে লাগলো। তাহলে তিয়াশা এখন কোথায়? সে আদেও কি বেঁচে আছে, নাকি রহস্যময়ী রাজীবের পাল্লায় পড়ে তারও কোনো চরম বিপদ হয়েছে? সাগর তন্ময়ের হাতটা ধরল। বাবা মায়ের মৃত্যুর পর তনু একেবারে একা হয়ে পড়েছিল ভাইয়া। ওই শহরে ওর কেউ ছিল না। ওর জীবনের ওর হুমকি আসতে পারত। তাই আমি আর দেরি করি, তনুকে আমি নিজের করে নিয়ে আসি। আমরা বিয়ে করি। তারপর সব স্মৃতি আর ভয়ের পেছনে ফেলে আমরা এই শহর ছেড়ে ওই শহরে এসে নতুন করে থাকা শুরু করি। মূলত তনু সুরক্ষিত রাখতে আমার শহর ছাড়া। সব শুনে তন্ময় বুকটা যেন গর্বে আর কৃতজ্ঞতায় ভরে উঠল। সে সাগরের কাঁধে হাত রেখে ভারী গলায় বলল, অনেক ভালো, অনেক ভালো কাজ করেছিস তুই। তোর মতো একটা ভাই পেয়ে আমি সত্যি ভাগ্যবান। তুই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জীবন বাঁচিয়েছিস তুই। তনু ম্লান হেসে বলল, এখন এসব কথা থাক ভাইয়া। তুমি আগে খেয়ে নাও। তোমার যা অবস্থা হয়েছে তা দেখলে কষ্ট লাগে। তন্ময় আর কোনো কথা না বাড়িয়ে নীরবে খেয়ে নিল, কিন্তু খাবারের কোনো স্বাদ সে পাচ্ছিল না। তার মনের ভিতরে তখনও তিয়াশার সেই চিন্তা ঘুরপাক খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করতে বিকেলে তন্ময় একটু বাইরে বের হলো। 5 বছর পর বাইরের পৃথিবীর আলো বাতাস তার গায়ে লেগেছে। সে হাঁটার ছলে একটা সেলুনের সামনে এসে দাঁড়ালো। ভিতরে ঢুকতে আয়নার সামনে বসে সে নিজের প্রতিবিম্ব কিছুক্ষণ দেখলো। তারপর নাপিতকে নির্দেশ দিল তার বড় হয়ে যাওয়া এলোমেলো চুল আর দাড়িগুলো কেটে ফেলতে। তবে পুরো দাড়ি সে কাটল না, সযত্নে ট্রিম করে একটু সুন্দর চাপ দাড়ি রাখলো। তিয়াশা সবসময় বলতো, তন্ময়, তোমাকে চাপ দাড়িতে সুন্দর মানাবে, তুমি একবার দাড়ি রেখে দেখোই না। তন্ময় ইচ্ছা করে রাখতো না তিয়াশাকে রাগানোর জন্য, কিন্তু আজ সে দাঁড়িয়ে রাখলো, অথচ সে মানুষটা আজ তার পাশে নেই। আয়না নিজেকে দেখতে তন্ময়ের বুকের ভিতরটা হু হু করে উঠল। রাতে তন্ময় নিচের জন্য বরাদ্দ করা গেস্ট রুমে শুয়ে আছে, চারদিকে নিস্তব্ধ, কিন্তু তন্ময়ের চোখে ঘুম নেই। তার মস্তিষ্কে তাকে বারবার নিয়ে যাচ্ছে 5 বছর আগের সেই অভিশপ্ত দিনগুলোর দিকে। জাহাজে ওঠার পর প্রথম দিনটা কত সুন্দর ছিল। চারদিকে নীল জলরাশি, মাথার উপর ঝকঝকে রোদ, সমুদ্রে আবহাওয়া ছিল শান্ত আর মনোরম। তন্ময় ডেকের ওপর দাঁড়িয়ে সমুদ্রের বিশালতা উপভোগ করছিল। কিন্তু বিপত্তি ঘটল সেদিন বিকেলে। হঠাৎ করে আবহাওয়া বদলাতে শুরু করলো। তন্ময় তখনও ডেকেই ছিল। এমন সময় জাহাজের একজন নাবিক দূরবীন চোখে লাগিয়ে দেখল, আতঙ্কে চিৎকার করে বলল, ক্যাপ্টেন, সামনে 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 ওটা কি? আর আমাদের জাহাজের তো মৃত দ্বীপের দিকে চলে এসেছে। নাবিকের কথা শুনতে ক্যাপ্টেন ভীষণ রেগে গেল। তিনি ধমক দিয়ে বললেন, এসব কি আজে বাজে বকছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার তো মেন রুটেই আছি। নাবিক কাঁপতে কাঁপতে আঙ্গুল উঠিয়ে বলল, বিশ্বাস না হলে নিজে চোখে দেখুন। ক্যাপ্টেন আর জাহাজ অন্যান্য ক্রুরা দৌড়ে এলেন। তন্ময় কৌতূহলী
নিয়ে সামনের দিকে তাকালো। ও আর তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। জাহাজ থেকে বেশ কিছুটা দূরে মাঝ সমুদ্রে একটা আস্ত দ্বীপ ভেসে আছে। পুরো দ্বীপটা ঘন সবুজে ঘেরা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চারপাশে আকাশ পরিষ্কার থাকলেও ঠিক ওই দ্বীপটার উপরে চারপাশে প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টি হচ্ছে। মেঘগুলো যেখানে অস্বাভাবিক কালো, আর মুহুর্মুহুর লাল রঙের বিদ্যুৎ চমকাচ্ছে। জায়গাটা দেখলে মনে হয় যেন পৃথিবীর বাইরের কোনো বিভীষিকাময় জগৎ। ক্যাপ্টেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তিনি আতঙ্কে বলল, ও মাই গড, এ কিভাবে সম্ভব? আমার তো কম্পাস আর রাডার মেরে ঠিকভাবে এগোচ্ছি, তাহলে অভিশপ্ত দ্বীপের সীমানায় কিভাবে ঢুকলাম? ক্যাপ্টেন তড়িঘড়ি করে জাহাজের গতিপথ ঘোরানোর নির্দেশ দিল। ইঞ্জিন সর্বোচ্চ ক্ষমতায় চালানো হলো, কিন্তু পৃথিবাম ততক্ষণে জাহাজটা এই বিশাল ঘূর্ণিপাকের সীমানায় ঢুকে পড়েছে। জাহাজের বিশাল বডিটা সে ঘূর্ণিপাকে টেনে খেলনার মতো বনবন করে ঘুরতে লাগলো। রাক্ষসে জলরাশি ক্রমশ জাহাজটিকে নিজের দিকে তলিয়ে নিয়ে যেতে লাগলো। চারদিকে শুরু হলো ভয়াবহ ঝড়, জলোচ্ছ্বাস। সমুদ্রের ঢেউ যেন পাহাড়ের মতো উঁচু হয়ে আছড়ে পড়তে লাগলো জাহাজেরও। জাহাজ ভেতরে যাত্রী আকাশভেদী আর্তনাদে চারপাশ ভারী হয়ে উঠল। হঠাৎ কান ফাটানো শব্দে একটি বিশাল বজ্রপাত আঘাত হানল জাহাজের মূল ইঞ্জিনে। সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরল। আগুন লেলিহান শিখা ছড়ে তাণ্ডবে জাহাজের আড়াআড়িভাবে ভেঙে দুই টুকরো হয়ে গেল। উল্টে যেতে লাগলো জাহাজের এক পাশ। তন্ময় কিছু বুঝতে ওঠার আগে তীব্র এক ঝাঁকুনি ছিটকে পড়ল উত্তাল সমুদ্রের হিমশীতল পানিতে। লোনা জল আর নাকে মুখ দিয়ে ঢুকে পড়তে লাগলো সে প্রাণপণে হাত পা ছড়িয়ে বাঁচার জন্য। কিন্তু সমুদ্রের সেই দানবীয় শক্তি তাকে ক্রমশ অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তার চোখের সামনে জাহাজের জ্বলন্ত টুকরোগুলো পানিতে তলিয়ে যেতে লাগলো। তারপর আর কিছুই মনে নেই। প্রচন্ড শব্দে হাঁপাতে হাঁপাতে বিছানায় উঠে বসলো তন্ময়। তার সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। দম বন্ধ হয়ে আসছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পেটাচ্ছে। 5 বছর আগের সেই স্মৃতি আজও তারা করে তার পিছে ফিরে। সে টেবিলে রাখা পানির জগ থেকে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। রাতের বেলা হঠাৎ করে বাইরের আবহাওয়া বেশ তীব্র। জানালার পর্দাগুলো উড়ছে। ঠিক সেই মুহূর্তে দমকা হওয়ার একটা ছোট্ট ভাঁজ করা চিরকুট জানালার গিল দিয়ে উড়ে আসলো তন্ময়ের কোলের উপরে। তন্ময় ভুরু কুঁচকে চিরকুটটা নিল। এত রাতে কোথা থেকে এলো এটা? সে ধীরে ধীরে কাগজটা ভাঁজটা করলো। রুমের ডিম লাইটের আলোয় কাগজের উপর যা লেখা ছিল তা তন্ময় শির দ্বারা খাড়া করে গেল। কাগজটিতে টকটকে লাল কালিতে লেখা, তিয়াশাকে বাঁচাতে চাইলে মৃতদ্বীপে এসো। হাতে সময় খুবই কম। তন্ময় স্তব্ধ হয়ে বসে রইল। তার হাত কাঁপছে। মৃতদ্বীপ, সেই দ্বীপের তার জীবন থেকে 5টা বছর কেড়ে নিয়েছে। আজ সেই দ্বীপে তাকে আবার ডাকছে। তার মানে তিয়াশা বেঁচে আছে, আর সে বিভীষিকাময় দ্বীপে আছে। জানালার বাইরে খুটখুটে অন্ধকারের দিকে তাকিয়ে তন্ময় চোখ দুটো জ্বলে উঠল। তিয়াশার জন্য তাকে আবার সেই মৃতকূপে ফিরে যেতে হবে। আজকে পর্যন্তই মূলত এই পর্বের গল্প। পরবর্তী পর্বে বিস্তারিত শুনতে পারবেন। দয়া করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর দয়া করে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এবং আপনার জীবনের বাস্তবধর্মী কোনো গল্প থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশন এবং আপনার ইমেলে। ধন্যবাদ।